একদিকে বলা হচ্ছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু রাস্তায় নামলেই দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন যা এক গভীর সংকটের দিকে ইঙ্গিত দিচ্ছে। এই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর অভিজ্ঞতাও আরও মারাত্মক। যেমন একজন বলছিলেন, 2টা পাম্প ঘুরে তৃতীয়টায় আসছেই, এখানেও তেল নাই। শুধু এই একটা বাক্য থেকেই বোঝা যায় ভোগান্তিটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। এটা শুধু সময়ের অপচয় নয়, এটা মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি একটা আঘাত। আমাদের তথ্য বলছে তেল নেওয়ার জন্য একজনকে গড়ে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। ভাবুন তো এই সময়টা একটা দেশের অর্থনীতির জন্য কতটা মূল্যবান। পুরো দেশ যেন পাম্পের লাইনে এসে থমকে গেছে। আর ঘন্টার পর ঘন্টা এই অপেক্ষার পর কপালে জুটছে মাত্র 2 লিটার তেল। এই কঠোর রেশনিং দিয়ে কি আসলেই দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব? রাইড শেয়ারিং চালক থেকে শুরু করে জরুরি সেবার গাড়ি সবাই এই সংকটে আটকা পড়েছে। অনেক পাম্পে তো আবার 500 টাকার বেশি তেলই দেয়া হচ্ছে না। তার মানে এই ভোগান্তি একবারের জন্য নয়, বারবার মানুষকে একই লাইনে এসে দাঁড়াতে হচ্ছে। সংকটটা যেন আরও জটিল হয়ে উঠছে। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। পাম্প মালিকরা পরিষ্কার বলছেন, ডিপো থেকেই তো আমাদের তেল দেওয়া হচ্ছে না, আমরা তেল না পেলে মানুষকে দেব কিভাবে? তাহলে প্রশ্ন হলো, তেলটা যাচ্ছে কোথায়? এই সংকটের কেন্দ্রে আমরা 2টি পরস্পর বিরোধী সত্য দেখতে পাচ্ছি। একটা সরকারের ভাষ্য আর অন্যটা মাঠের বাস্তবতা। চলুন দুটোই একটু বিশ্লেষণ করে দেখি। সরকারের সর্বোচ্চ মহল থেকে একেবারে সরাসরি প্রতিমন্ত্রী জানাচ্ছেন, বাংলাদেশে জ্বালানি বা বিদ্যুতের কোনো সংকট নেই। তাদের কথা অনুযায়ী দেশে যথেষ্ট পরিমাণ জ্বালানি আছে এবং সরবরাহ ব্যবস্থাও একদম স্বাভাবিক। ঠিক তার নিচেই একজন পাম্প মালিকের বক্তব্য শুনুন। তিনি বলছেন, আমার চাহিদা যদি থাকে 3 গাড়ি, তারা আমাকে দিচ্ছে 1 গাড়ি। এই একটা তথ্যই কিন্তু সরকারি দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করে। এটা প্রমাণ করে চাহিদার তুলনায় সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সরকার বলছে মানুষ প্যানিক করে বেশি তেল কিনছে, আর পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে তেল আসছে না। তাহলে সত্যটা ঠিক কি? এটা কি শুধুই অব্যবস্থাপনা, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা চলছে? বেশ কিছু তথ্য প্রমাণ কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এই সংকট হয়তো স্বাভাবিক নয়, বরং এটা একটা পরিকল্পিত ঘটনা। তাই মূল প্রশ্নটা হলো, এটা কি আসলেই ঘাটতির কারণে হচ্ছে, নাকি এটা একটা পরিকল্পিত অন্তর্ঘাত? বিশাল মুনাফার জন্য কোনো শক্তিশালী চক্র কি পুরো বাজারকে অস্থির করে তুলেছে? এর একটা বড় প্রমাণ কিন্তু এলপিজি গ্যাসের বাজার। সরকার যেখানে দাম ঠিক করে দিয়েছে 1253 টাকা, সেই একই সিলিন্ডার বাজারে বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এই লাগাম ছাড়া দাম এটাই প্রমাণ করে যে একটা অদৃশ্য সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব সরাসরি নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করছে। তাদের ভাষ্য, বিইআরসি যখন দরজা বন্ধ করে ব্যবসায়ীদের নিয়ে দাম ঠিক করে, তখন তার পরিণতি তো এমনই হবে। এই বক্তব্য প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আর সিন্ডিকেটের আতাতের দিকেই আঙুল তুলছে। দেশের ভেতরের এই কারসাজিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে আন্তর্জাতিক বাজারের ওপর আমাদের নির্ভরতা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আসলে খুবই ভঙ্গুর একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। দেখুন, আমাদের দেশের জ্বালানির প্রায় পুরোটাই আমদানি করতে হয়। এর মানে হলো মধ্যপ্রাচ্যের সামান্য কোনো উত্তেজনাও আমাদের অর্থনীতিতে সুনামির মতো আছড়ে পড়তে পারে। এতে শুধু তেলের দামই বাড়ে না, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে রেমিটেন্স সবকিছুই ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে যায়। এবার চলুন দেখি পাম্পের এই লাইন কিভাবে একটা ডমিনো এফেক্টের মতো দেশের প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের রান্নাঘরে গিয়ে পৌঁছাচ্ছে। পুরো প্রক্রিয়াটা মূলত 4টি ধাপে ঘটছে। প্রথমে তেলের দাম বাড়ছে, এর ধাক্কায় বাড়ছে পরিবহন আর সারের খরচ। তৃতীয় ধাপে চাল ডাল থেকে শুরু করে সবকিছুর দাম হয়ে যাচ্ছে আকাশছোঁয়া। আর শেষ আঘাতটা আসছে সাধারণ মানুষের কেনার ক্ষমতার উপর। এই মুদ্রাস্ফীতির চাপ যে কতটা ভয়ঙ্কর তা একজন সাধারণ মানুষের কথাতেই স্পষ্ট। আগে 500 বা 1000 টাকা হইলে ব্যাগ ভইরা বাজার করতে পারতাম, এখন তো 1000 টাকায় কিচ্ছু হয় না। আর বিপদটা শুধু এখানেই শেষ না, জ্বালানির দামের সাথে সারের দাম সরাসরি যুক্ত। এর মানে হলো আমাদের পুরো কৃষি উৎপাদন আর খাদ্য নিরাপত্তাও এখন মারাত্মক হুমকির মুখে। তাহলে সব মিলিয়ে পুরো ছবিটা কি দাঁড়ালো? একদিকে দেশের ভেতরের সিন্ডিকেট আর অন্যদিকে বিদেশের বাজারের অস্থিরতা। এই দুয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে আমাদের অর্থনীতি। প্রথম কারণ, আমদানির ওপর আমাদের ভয়াবহ নির্ভরতা। দ্বিতীয় কারণ, বিশ্ববাজারের নিয়ন্ত্রণহীন অস্থিরতা। তৃতীয় কারণ, দেশের ভেতরে থাকা শক্তিশালী সিন্ডিকেট যারা এই সংকটকে ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করছে। আর এই সব কিছুর চূড়ান্ত ফল হল ভয়ানক মুদ্রাস্ফীতি, যার বোঝা টানতে হচ্ছে সাধারণ মানুষকে। যখন দেশের ভেতরের কারসাজি আর বাইরের দুর্বলতা একসাথে এসে মেশে, তখন প্রশ্নটা আর সিস্টেমটা ভেঙে পড়বে কিনা থাকে না, প্রশ্নটা হয়ে দাঁড়ায় ঠিক কখন ভাঙবে। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নিয়মিত এমন আরও ভিডিও পেতে পাশে থাকুন।